আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় দর্শক, আপনারা জানেন দেশের একটা কঠিন সময় পার করছে রাজনীতি। যদিও তার কিছুটা সুবাতাস বইতে শুরু করেছে আজকে দুপুর বিকেল থেকেই। তারপরেও নানান ধরনের ষড়যন্ত্র থাকবে, কারণ এই দেশটা পুরো 15টা বছর ভারতের বন্দিশালায় বন্দী ছিল, যে কারণে এখানে অনেক কিছু ঘটবে। তারা এখনো করতে চাইবে, তাদের এখন প্রচুর টাকা আছে, তাদের লোকজন এখনো দেশে আছে, এবং যারা আজকে বিপদে পড়েছে তাদেরকেও আমি এর জন্য দায়ী করব যে তারা এই আগাছা ঠিক মতো পরিষ্কার না করেই চেয়েছিল একটা বাগান তৈরি করতে, তো সেটা সম্ভব হয় নাই। এবং আমাদের এই আগাছা আসলে পুরো একদম তুলে ফেলা দরকার ছিল, এখনো সুযোগ আছে, সেটা মনে সম্ভব। যাই হোক, আমার সামনে তিনজন অতিথি আছেন। জনাব ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাসান নাসির, কর্নেল হাসিনুর রহমান, এবং আমাদের সাবেক তত্ত্বাবধায়ক সরকারের একজন উপদেষ্টা আছেন জনাব মোখলেসুর রহমান চৌধুরী। স্যার, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। প্রথমে আমরা মনে হয় স্যারের কাছ থেকেই আসি, যেহেতু ক্যান্টনমেন্ট নিয়ে বেশি গরম, তো হাসান স্যারের কাছ থেকে জেনে আসি। স্যার, এখনো কি অবস্থা, কি মানে এই যে সেনাবাহিনী নিয়ে আমাদের তো এত আলোচনা কখনো হয় নাই, যে আমাদের সেনাপ্রধান সাহেব উনি একবার এই বক্তব্য দিচ্ছেন, একবার হাসনাতকে ডেকে নিয়ে বলছেন আওয়ামী লীগকে রাখতে হবে, রিফাইন আওয়ামী লীগ আনতে হবে, আবার আওয়ামী লীগ নিষিদ্ধের সময় ওনার মতামত আসে। মানে ওনার এত মতামত কেন? মানে আমাদের দেশে পলিটিক্সে যদি কোনো সময় সরকার দখলও করে নেয় সেনাবাহিনী, তারপরে এত আলোচনা করেন নাই, মানে উনি দখলে নেওয়ার আগে এত ধরনের আলোচনা সমালোচনা এইসবের জন্ম দিচ্ছেন কেন? যে কোনো ধরনের অ্যাডভেঞ্চার আমি মনে করি যে জনগণই তড়িৎ রুখে দাঁড়াবে এবং সশস্ত্র বাহিনী আরো বিব্রত হবে। আমরা যেখানে অগস্টের পর থেকে সংগ্রাম করছি যে সশস্ত্র বাহিনী তার হারানো সম্মান ফিরে পাক, যারা গত 16 বছরে অন্যায়, অবিচার, গুম খুনের সাথে জড়িত, দুর্নীতির সাথে জড়িত ছিল, তাদেরকে তদন্ত বিচারের আওতায় না হোক, সেটা আমরা এখনো সফল হইনি। গত 16 বছরে যারা অফিসাররা যারা চাকরি হারিয়েছে অন্যায়ভাবে, তাদেরও কোনো সুবিচার হয়নি। একজন শাস্তিপ্রাপ্ত আমাদের সাথে বসা হয়েছে, দালাল কিছু তাদেরকে কনসিডার করা হয়েছে, যারা কথা বলছে তাদেরকে এই রিভিউর আওতার বাইরে রাখা হয়েছে, এবং বিভিন্ন ভাবে হুমকি ধামকি এবং সর্বশেষ যেটা আমার উপরে চলছে সেটা আপনিও জানেন, যে আপনার স্বাভাবিক যেটা চলে চরিত্র হননের প্রচেষ্টা, বিভিন্ন ভাবে সম্মানহানির প্রচেষ্টা চলছে। এই ব্যাপারে জনগণ সব জানে, সেনাবাহিনীতে যারা আমার সাথে চাকরি করেছে সবাই জানে। আমি মনে করি এগুলা সফল হবে না, সবাইকে প্রফেশনালি প্রবলেম গুলো হ্যান্ডেল করা উচিত, এবং সরকারের কাজ করবে, সেনাবাহিনীর কাজ করবে, সেনাবাহিনী যেন ওভার স্টেপ না করে। ধন্যবাদ। জি, হাসিনুর ভাই, আপনার কাছে আমার একটা কোশ্চেন, যে ধরেন এই যে সেনাবাহিনীর এই মুহূর্তে আমি ওনাদের বিভিন্ন আলোচনায়, সবশেষ যেই আলোচনা উনি অফিসারদেরকে যখন অ্যাড্রেস করেছেন, সেখানে তিনি একটা কথা বলেছেন জোরালো ভাবে, যে ইউনূস সরকার হচ্ছে কি আপনার দিয়ে দিচ্ছে, এই কি বলে, করিডোর দিয়ে দিচ্ছে। তো আমি স্যার আপনার কাছে জানতে চাই, যে আপনিও হিলটেকটে আপনি কাজ করেছেন, সেখানে কমেন্ট করেছেন, মানে আপনার কি মনে হয় যে পাহাড়ে সেনাবাহিনীর যা করা দরকার, মানে উনি যে এত দেশপ্রেম দেখাচ্ছেন যে করিডোর হলে দেশ হয়ে যাবে, এই মুহূর্তে পাহাড়ের যে অবস্থাটা আছে সেটা কি ঠিক মতো চলছে কিনা আপনার মনে হয়? সেনাবাহিনী তার দায়িত্বটা পালন করছে কিনা? মিউট। জি, না ঠিক আছে আমি তো বলবো নাকি? জি স্যার। আর হিল ট্রাক্সের যে বিষয়টা, এটা কিন্তু বেশ অনেকদিন ধরেই ঘটনা। দায়িত্ব পালন হচ্ছে না, ওখানে ক্যাম্পে অফিসার নাই, দায়িত্ব পালনের শিথিলতা, রাতে বেলা পড়াশোনা হয় না, চেকপোস্ট রাতে বেলা থাকে না, এটা কিন্তু বেশ অনেকদিন যাবো। আমি এটাকে আসলে সব অফিসার আপনাদের ঢাকায় নিয়ে আসা হয়েছে। আমি আগের বারে বলছি, একটা লোক যুদ্ধ করতে পারে, ম্যাক্সিমাম ভালো যুদ্ধ করে 35 বছর, পাড়ায় হয়তো সাথে যাতে, তারপর দেখা যায় তার প্রেশার হয়, এই সেই নানা রকম ঝামেলা থাকে। এখন এই বয়সের ইয়াং অফিসারে তো আসলে সেনাবাহিনী লিড করে, অন্যান্য দেশের দেখা যায় সার্জেন্টরা লিড করে, আমার দেশের সেনাবাহিনী অফিসাররা করে। এদেরকে যদি আপনি কর্পোরেট বানান, অর্থাৎ কাউকে অ্যানালিস্ট পড়াচ্ছেন ইঞ্জিনিয়ারিং, কাউকে পিউপিতে পড়াচ্ছেন এমএস, এইসব জিনিস করে ঠিক না। তাকে সে সেনাবাহিনীতে যোগদান করতে যুদ্ধ করার জন্য, যুদ্ধের স্বাদটা নিতে হবে। আর নেওয়ার উত্তম জায়গা হলো পার্বত্য চট্টগ্রাম, সেখানে ওনারা নাই, ক্যাম্পে অফিসার নাই, তাহলে কেমন হবে? আর বলেন অন্য সুযোগ সুবিধা, সেনাবাহিনীকে সেই কাজের জন্য প্রশংসিত সুযোগ সুবিধাগুলো দিতে হবে, কাঙ্ক্ষিত সুযোগ সুবিধা। যেমন আমরা যুদ্ধ করলে খুব ভালো কাজ করলে ছায়ের সুরক্ষিত সেনাবাহিনীর প্রধান প্রশংসাপত্র দিতেন, এখন হয়তো দেয়, বাট
বীর প্রতীক বা অন্যান্য খেতাব যেগুলো ছিল সেগুলি এখন নাই। এটা আওয়ামী সরকার ইচ্ছে করে করছে। এটা একটা মানুষ কাজ করে আমি একটা ভালো একটা অ্যাওয়ার্ড পাবো, যদি সাফল্য মানে লাভ যদি ফেভার করে ঝুঁকি সেনাবাহিনী নিবে, সেইগুলি বন্ধ করে দেওয়া হয়েছে। তারপরে মনে করেন ডিফারেন্সিয়েট করা হয়েছে, সেনাবাহিনীর খেতাব যারা পাবেন তাদের পুরস্কার একরকম, 71 পুরস্কার একরকম। আপনি দেখেন আয়রন ক্রস সেই ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার থেকে শুরু করে পরিবর্তন হয় নাই। আওয়ামী সরকার ইচ্ছে করে এটা করছে যাতে এরা কাজ না করে, এর ক্ষমতা কমাই দাও, খেতাব কমাই দাও। তারপরে দেখেন একটা অফিসার হেলিকপ্টার ক্যাম্পে থাকে, ভাঙ্গা জুড়ে একটা ছনের ঘরে থাকে, তার থাকার কথা কিন্তু সুন্দর একটা পথ। সেই জায়গায় বিসিএস ক্যাডার বলেন, কৃষি বলেন, তাই বলেন, একটা ভালো সম্মানজনক অবস্থা থাকে না, সে একটা হাউস অ্যালাউন্স পায়, মুভমেন্ট করলে টিএডিএ পায়, সেনাবাহিনীর কিছুই নাই। এই একই সেনাবাহিনী অফিসার বিডিআর যখন কাজ করে সুন্দর টিএডিএ পায়, হাউস রেন্ট সহ পায়। এই বৈষম্য থাকলে তো আসলে একটু হতাশ হয় মানুষের। এগুলি আমরা তখন চিন্তা করতাম না। কেন করতাম না? আমি কমিশন পেতে হিল ট্যাক্সটা আমাদের নিজের মনে করে নিছি। এখন দেখেন নিজের মনে করে নিতে যাইয়া জনগণ জানে না আমাদের কত অফিসার মারা গেছে। আজকে একটা অনুষ্ঠান হচ্ছে হিল ট্যাক্স নিয়ে, জনগণ জানে না আমাদের কত অফিসার মারা গেছে, কত বাঙালি মারা গেছে। এগুলি আনা হয় নাই। আমাদের এই মৃত্যুর পিছনে দায়ী ভারত, অ্যাবসলিউটলি ভারত। শান্তিবাহিনীকে প্রশিক্ষণ, অস্ত্র দেওয়া, আমাদের প্রায় 30,000 লোক মারা গেছে। কোনো রাজনীতিবিদ কোনো কথা বলেন নাই। হোক বিএনপি, আওয়ামী লীগ করার কথাই না, ঠিক করছে। মাহমুদুর রহমান বলেছিলেন যে সেনাবাহিনী সমস্যার জন্য হাসিনাই বলছিলেন যেটা আর্মি দায়ী। শহীদ জিয়া রহমান এই যে বাঙালিকে পাঠানো ছিল, গৃহহীন বাঙালি, নদী ভাঙা বাঙালি, রিকোয়েস্ট করে পাঠানো ছিল অর্থ দিয়ে, মানে টাকা পয়সা যতখানি করে দরকার পুনর্বাসিত করাতেই আজকে পার্বত্য চট্টগ্রাম আমাদের মধ্যে রয়ে গেছে। এখন কেউ পার্বত্য চট্টগ্রামে আদিবাসী না, সব বহিরাগত। সুতরাং কেউ হয়তো 40 বছর, কেউ 200 বছর, বাট কেউ এই এলাকার আদিবাসী না। এখন দেখেন অন্যান্য উপজাতিদের দেওয়া হচ্ছে, এখন চাল দেওয়া হচ্ছে, কিন্তু বাঙালিরা পাচ্ছে না। এই বর্ষার সময় বাঙালিদের কি কষ্ট ভাই বোঝাতে পারবো না। পাহাড়ে ডালে বাঙালি বসবাস করে, ওই ডিসি অফিসের ওয়ার্নিং দেবে যে ভূমিধস হবে, সবাই নামাই দিবে। এই লোকগুলি রাস্তায় রাস্তায় ঘুমাবে, দেখবে যেটা পলিথিন নিয়ে করতেছে, আর ফরেস্টের লোকরা লাঠি নিয়ে দৌড়াতে থাকে। কার ফরেস্টে যেন নতুন করে না ঢুকে। এতো মানুষ বাংলাদেশের নাগরিক, ও যুদ্ধ না করবে 71, দাদা যুদ্ধ করছে, ওর বাঁচে থাকার অধিকার আছে। কিন্তু আমরা কতটুকু করতেছি? কিছুই করিনি। মানে খুবই লজ্জা, খুবই লজ্জা। ইলিয়াস ভাই বুঝতে পারবো না পাহাড়ে বাঙালিরা কি কষ্ট করে। আপনি বলা নাই কয়া নাই, কদিন আগে সরকার ইউপিডিপের সাথে বৈঠক করছে। আমি এখন এই জায়গায় বলছি এই বিরোধিতা করি, বাট আমি মনে করি এটা দরকার আছে। জিএসএস এর সাথে করবে, ইউপিডি জিএসএস ব্যালেন্স, তাহলে সমস্যা। এখন পাহাড়ে তো শুধু চাকমা থাকে না, মারমা শুধু থাকে না, ত্রিপুরা থাকে না, আরো 11টা জাতি বসবাস করে। তাদের প্রতিনিধি কই? তাদের লোকজন কই? তারা তো 1 সরকারের সুবিধা পায় না। আমি বহুবার বলছি এই 11টা উপজাতি হারাই যাওয়া উপজাতি বলে, টংচঙ্গা, চাক, মুরং, তারপরে এই যে বলেন বোম, কুকি, এই লোকদের তো প্রতিনিধি থাকতে হবে। জনগণ জানেই না এরকম জাতি। এদের একজন প্রতিনিধি সংসদ থাকতে অসুবিধাটা কোথায়? বেতন ছাড়াই থাকবে, তার প্রতিনিধিত্ব করবে। আপনি ওন যদি না করেন তারা কোথায় যাবে? এদের সবাইকে ওন করতে হবে, তারপরে সব স্টেক হোল্ডারদের বসতে হবে তোমাদের কিভাবে তোমাদের সমস্যার সমাধান করা যায়। আমরা তা করি না, আসলে সমস্যার সমাধান করতে চাচ্ছি না। আমি মনে করি ভাই এইদিকে একটু আসি স্যার, এইদিকে একটু আসি যে আপনি মানে এই যে সংকটটা তৈরি হলো, ঢাকাতে যে সংকট তৈরি হলো, এই সংকটের জন্য দায়ী কে? কি হলো বা হচ্ছে? সংকটের জন্য দায়ী সেনাপ্রধানের অনুসারীরা, তাদের আশেপাশের লোকগুলি এটা তাদের রং পথে গাইড করতেছে। একজন সেনাপ্রধান জানেন না, আমি সব ফেসবুক দেখেন না, তেমন পড়েন না, কিছু করেন, তার যে সহযোগীরা আছে ভুল পথে গাইড করতেছে। আমার খেয়াল আছে সাল 96 কথা বলছেন, আমি তার মিলিটারি অফিসে থাকা থেকে আমি কিন্তু খেপে গেছিলাম খালেদা জিয়ার উপরে। কেন আমার সেনাপ্রধান কেবে করে দেওয়া হলো? ছোট্ট কথা, তা মেজর। বাট এই কাজটাকে, এটা গণতান্ত্রিক পক্ষে এটা গ্রহণযোগ্য না। আমিও ভুল, আজকে যেটা হইতেছে এটাও ভুল। সেনাপ্রধান এসব কথা বলতে পারেন না। উনি যদি সেনাবাহিনী প্রধান ওনার অফিসারের সাথে কথা বলেন, আমি বলবো তার ব্যর্থতা, কেন এই তত্ত্বগুলি বাইরে গেল। আর সে যদি নিয়ে থাকে সেটা ভিন্ন কথা, তাহলে উনি প্রচন্ড ভুল করে ফেলবেন। অর্থাৎ সেনাপ্রধান দাবি করেন একটা প্যাট্রিয়টেড আর্মি, সেটা না। তার সাথে একমত না। জনগণের পার্সেপশন কি দাঁড়াইছে? আর্মির প্রতি নেগেটিভ হয়েছে লোক। আমি মনে করি সেনাপ্রধান যাই করুক, উনি 5 তারিখে এই বিপ্লবের শেষের দিকে হইল উনি আমাদের দলের, আমাদের বিপ্লবের সাথে ছিলেন, এই জন্যই প্রশংসিত। বাট ওনার যদি কিছু কাজ করেন যেটা রাষ্ট্র পরিচালনার ক্ষতিকর, তাহলে ভুল। সরকারের উচিত সেনাপ্রধানকে আপন করে নেওয়া, আর সেনাপ্রধানও উচিত যে সে সেনাপ্রধান,
তার নিজের এক কিছু করার নাই? এই সমস্যা কত দুদিন আগে না, এই সমস্যা শুরু হয়েছে আপনি খেয়াল করেন শাহবাগে ওই বিজয়ের পরে বাংলাদেশ সবাই মানে একটা বিজয় হলো, সাফল্য হলো, ঠিক মানে আওয়ামী লীগ নিষিদ্ধ হলো, তারপরে যে একটা বড় খানা খাওয়া দাওয়া হলো, গরু জবাই করা হলো শাহবাগে, তখন থেকে সমস্যাটা শুরু হয়েছে। আর এই সমস্যার মূল কারণ হলো আওয়ামী লীগকে নিষিদ্ধ করো। এটা হয়তো সেনাবাহিনীর পুরো জেনারেলদের 90% কেন আমি বলবো অন্তত 50% জেনারেলরা অখুশি। তারা তো আওয়ামী সুবিধাবাদী জেনারেল ছিল, তারপরে সামনে বিচার, নানা সমস্যায়, তো এইখানে তারা একটু অখুশি, আওয়ামী লীগ আসতে পারলো না, নির্বাচন করতে পারলো না। এতে অন্তত আমি মনে খুললে হলেও কিছু করার নাই, জনগণ চায় না আওয়ামী লীগ আসবে না, আর এটাই বাস্তবতা। তারপরে দেখেন এই ইশরাক আমাদের খোকাবাইয়ের ছেলে, তার এই বিজয়টা না উচিত হয় না, এটা বিতর্ক সৃষ্টি করছে। আমি মনে করি এই বিতর্কের জন্যই লোকজন খেপে গেছে। তারপরে যেন ওয়াকারের কথোপকথন, ভুল বোঝাবুঝি, ওইখানে মনে করেন ওই স্টেডিয়ামের ওখানে সেনাবাহিনীর ওখানে ট্রুস মুভমেন্ট, নানা রকম সমস্যা, এপিসি মুভমেন্ট, এগুলো নিয়ে অনেক বাস্তব মানে ওই দিন থেকে প্রায় 7-8 দিন এই ভুয়া রিপোর্ট রিমার চলতেছিল। ভারত খুশি হচ্ছিল, আমরা এমন কোনো সুযোগ দিব না, সেনাবাহিনীকে বিদ্যুৎ করার অবকাশ কারো নাই, সেনাপ্রধানেরও নাই। সেনাবাহিনীর প্রধান, সেনাবাহিনী দেশের সার্বভৌমত্বের প্রতীক, আনুগত্য করে চলতে হবে। উভয়ের সাথে বিশাল গ্যাপ, এই গ্যাপের জন্য দায়ী আমাদের হাসান হাসিস স্যারের কোর্সমেট জেনারেল হাফিজ। এই গ্যাপ হওয়ার কোনো স্কোপ নাই। জেনারেল হাফিজ যদি ডাকতেন সেনাপ্রধানের দিকে আসো, এইগুলি কাভার আপ করে এগুলি করো, উনি করেন নাই। তো ওনার কাজটা কি? উনি সকল সমস্যার স্রষ্টা। নাহলে তো মানে প্রধান উপদেষ্টা খুব ব্যস্ত মানুষ, ডিফেন্স মিনিস্টার, উনার পতন হাতে এত সেনাপ্রধান, উনি হাতে নিয়ে উনি চলবেন, উনি চলেন নাই। আর না চলার কারণ হলো, একটা জিনিস বলি, ধরেন মানে প্রধান উপদেষ্টা কিছুই বুঝেন না, উনি খালি বিদেশে কিছুই বুঝেন না। মানে এই দেশের সারা দেশের মানুষ একটা জায়গায় যদি বলি, ধরেন ফারুকের কেউ চায় নাই, সারা দেশে তোলপাড় হইলো, মানে ওনার জোর করে ওনারে বসাইতে হবে। ধরেন আপনি ইশরাকের কথা যেটা বললেন, আমি নিজে ইশরাকের পক্ষে পোস্ট দিয়েছি যে ইশরাককে যারা দিচ্ছে না তারা স্বৈরাচারের দোষর। এটা কেন দিয়েছি যে আর ভাই সব জায়গাতেই তো বাই চয়েস আপনি নিয়ে বসাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এটা তো ইলেকশনের মাধ্যমে আসে না। তো উনি চাচ্ছে ও তো এই আন্দোলনের সময় ছিল, মাঠে ছিল, তোরে বসাইলে সমস্যা কি? ওরে কোর্ট থেকে আর আইটাই দিয়ে আইনা বসাইতে হবে দরকার নেই। কিন্তু পরিস্থিতিটা যখন এই পর্যায়ে গেল, তখন আমি নিজে ইশরাককে বলেছি যে ভাই সোশ্যাল মিডিয়া বোধহয় আপনার বিরুদ্ধে চলে যাচ্ছে, মানুষ মনে হয় আপনার বিরুদ্ধে, আমি তাকে বলেছি। তো এখন ধরেন এই যে কাজগুলো করা হইলো, এই সব মিলায় যদি নাকি আপনি চিন্তা করেন যে সরকার যে সিদ্ধান্তটা যখন দেখলো যে বিএনপি এরকম করছে, ঠিক আছে বসায় দিলেই পারতো ইশরাককে, তারাই এরকম করলো কেন? মানে এখানে কি সরকারের এই তথ্যগুলো কে দিবে? এটা দেওয়ার কথা ডিজিএনএসআই, ডিজিডিজিএফআই, তারা দেয় নাই। এখন এদের যে কাজ আছে, আগে কি হইতো ভাই, সকালবেলা ডিজিডিজিএফআই কাজ মানে হাসিনারে কল দিত, একটা ভালো একটা সংবাদ শোনাইতো, তারপরে কাজ শুরু হতো, আর কোনো কাজ নাই। এখন নিজেদের পেশাগত কাজ করেন নাই। আসলে জিজ্ঞেস করে সীমান্তের 10 মাইল বাইরে কোন কোন মসজিদ আছে, কোন কোন জনগোষ্ঠী আছে, কিছু বলতে পারবে না। আমরা তো এই বাহিনীকে কাজে লাগাই নাই, ব্যক্তিগত লাঠি হলে হিসেবে কাজ করেছি আমরা ডিজিএফআইকে, এনআইসিকে। এবং এই জায়গা থেকে সরে যান, ডক্টর ইউনূস মনে করতেছেন আমি আমার কাজ করবো, ডিজিএফআই কাজ করবে। আসলে সেটা হয় না এত বছর, এটা প্র্যাকটিস। তোরা এটা এই গ্যাপটা ফিল করা হচ্ছিল হাফিজের, কোনো অ্যাকচুয়াল কোনো কাজ থাকার পর নাই, এইটা গ্যাপটা কাভার করতো। ডিজিএফআই যদি সবসময় হাফিজের কাছে যাইতো, এখন তো নিরাপত্তা প্রতিষ্ঠা চলে আসছে, উনি দায়িত্ববান, ওনার কাছে দায়িত্ব হবে, আনুগত্য মানতে হবে। এর মধ্যে বিতর্ক, অনেকে মানতে রাজি নেই, আমাদের অনেক ভাই পোস্টমেটরা জেনারেল সিভিলিয়ান কি বুঝে, আর সিভিলিয়ান কি বুঝে মানে এই যে নোশনগুলি, এটা খুব খারাপ। ওই ভদ্রলোক অনার্সে ফার্স্ট দেখেন, সব জায়গায় ফার্স্ট, ওনার বিশেষ ক্যাডার উনি ফার্স্ট। উনি যদি মমতাজ হইতো তখন সবাই মানতো ভাই, মমতাজ হলে কিন্তু আজকে কোনো সমস্যা থাকতো না। এখন মমতাজ নাই, ওনারে এই আমাদের খলিল সাহেবকে মানবেন না, এটা কথা হলো না। এমনও দায়িত্ব দেওয়া হয়েছে, দায়িত্বকে আমরা অ্যাসিস্ট করবো, এই অ্যাসিস্ট করলে আজকে ভুল বোঝাবুঝি হইতো না, অকারও আজকে এই কাজগুলি করতো না, আমরা বিদ্যুৎ করতাম না। আমার মনে হয় এই সমস্যাটার সমাধান হবে, এই জিনিসটা কাভার আপ করবেন, যাতে আমরা দেশটাকে কাঙ্ক্ষিত জায়গায় নিতে পারি। ভাই জি স্যার, আপনার কাছে যাই। আপনি তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রেস সেক্রেটারি ছিলেন, এরপরে অ্যাডভাইজার হয়েছিলেন। তো কি দেখছেন, মানে আমরা যদি বঙ্গভবনের অর্থাৎ যমুনার কথা যদি জানতে চাই, মানে সেইখানের সবকিছু কি ঠিকঠাক চলছে কিনা? আমাদের মনে আছে যে 111-এর এক একজন উপদেষ্টা মানে বাঘের মতো ছিল। আমি সেটা ভালো করেছে খারাপ করেছে আমার জানা দরকার, কিন্তু এক একজন বাঘের মতো ছিল, তাদের
মানে একটা মন্ত্রণালয়ে তাদেরকে পাত্তা দিত, কিন্তু এখনকার অনেক উপদেষ্টাদেরকে দেখি সচিবরা পাত্তা দেয় না, সব উপদেষ্টারা অসহায়ের মতো কথা বলে নানান দিকের। মানে একটা জায়গায় পুলিশের আপনি যদি দেখেন আইজিপির এক ওসি কে সরানোর ক্ষমতা আইজিপির নাই। বিভিন্ন দিকে এই যে ক্ষমতাকে করে দেওয়া, আপনার মানে ডিস্ট্রিবিউট করা, এটা আপনি আগের যে সরকার ছিল তার সাথে কোনো বর্তমান তত্ত্বাবধায়ক সরকার যদি বলি বা নিরপেক্ষ সরকার যেটা বিপ্লবী সরকার, কোনো পার্থক্য দেখছেন কিনা, ভুল দেখছেন কিনা? ধন্যবাদ। জেনারেল নুরুদ্দিন খানের নেতৃত্বে সরকারের পক্ষ থেকে সাপোর্ট উইথড্র করার পরে সরকার পরিবর্তন হয়ে গেল। আমরা সেই সময় কাছাকাছি আন্দোলনে ছিলাম, আমি এটাও শর্ট করছি। এরপরে আমরা যদি 96 সালের 20 মের যে কু হয়েছিল, যে কুতে জেনারেল আবু সালেম আহমদ নাসিম বীর বিক্রম, তার সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক ভালো ছিল, কিন্তু তিনি একটা কথা আমাকে প্রায় বলতেন বঙ্গভবনে বিভিন্ন রিসেপশনে, স্বাধীনতা যুদ্ধ বিজয়, স্বাধীনতা দিবস, বিজয় দিবস সহ বিভিন্ন অনুষ্ঠানে বলতেন যে আই উইল বি অ্যানাদার জিয়াউর রহমান। আমি বলতাম তাকে যে আপনি আনাদার জিয়াউর রহমান হবেন কি হবেন না, অনলি আল্লাহ নোজ। বিষয়টা হচ্ছে যে এখানে এইভাবে আপনি কথাগুলো পাবলিক মিটিং এর পর, আমি তো একা কথাগুলো বলছি আপনাদের কয়েকজনকে, তাহলে এইভাবে না বলাই ভালো। অর্থাৎ একটু আগে ব্রিগেডিয়ার হাসান নাসির বলছিলেন যে 96 সালের 20 মের কুর আগে কিন্তু জানাজানি হয়ে গেছিল অনেক আগে থেকেই। এমনকি টিএনটির চেয়ারম্যান জেনারেল নাসিমের মামা এম এ চৌধুরীকে বেগম জিয়ার হাত দিয়ে, প্রধানমন্ত্রী বেগম জিয়ার হাত দিয়ে সেখানে বসানো হয়েছিল। কেন? তার হাতে টেলিফোন ইন্টারসেপ্ট করা হবে গুরুত্বপূর্ণ লোকদের, সেটা করা হয়েছিল। এবং আমি সেই দিন দৈনিক দিনকালে ব্রিগেড জেনারেল নাসিমের যে কথোপকথন, বাংলাদেশের কোনো পত্রিকা সেদিন সাহস করে নাই। আমরা সেদিন সেই পত্রিকাতে জেনারেল নাসিমের ক্যাসেট কেলেঙ্কারি প্রকাশ করেছিলাম, আমাদের বোমা মেরে অফিস উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল, সেটা ফেস করেছিলাম আল্লাহ রহমতে। যাই হোক, বিএনপিকে বলা হয়েছিল এবং জেনারেল নুরুদ্দিন খান যখন সেনাবাহিনী প্রধান ছিলেন, 49 জন ব্রিগেডিয়ার কর্নেলের চাকরি চলে যায়। নুরুদ্দিন খান গলফ ক্লাবে গলফ খেলেন, তাদেরকে অফিসাররা ফোন করে বলেন, জেনারেল নুরুদ্দিন খানকে অফিসাররা ফোন করে বলে, স্যার আমার তো চাকরি নাই। বলে কি বলো? আমি তো জানি না, ফাইল তো আমার মাধ্যমে আসে নাই। জেনারেল নাসিম তখন ডিজি ছিলেন, তাকে এতই বিশ্বাস করা হয়েছিল, তার মাধ্যমে সব ফাইল যেত, তিনি এইভাবে ফাইল সাইন করে নিয়ে আসতেন। অনেক ঘটনা ঘটেছে। মানে এরপর যেটা হয়েছে, নাসিম ক্ষমতা দখল করবেন বিশ্বাস করা হয়নি। এখন যদি এরপরে আমি চলে আসি 2007 সালে, আমি যখন রাষ্ট্র ক্ষমতা ছিলাম, যখন জেনারেল মঈনুল আহমেদ ক্ষমতা দখল করেছিলেন, সেটাও আমি সংক্ষেপ করব। তখন বলা হয়েছিল রাজনৈতিক সরকারকে, নির্বাচিত সরকারকে আমি বলেছিলাম, এবং আমি শীর্ষস্থানে 5 পাতার আমার হাতের লেখা কাগজ দিয়েছিলাম যে জেনারেল মঈনুল আহমেদকে যাতে সেনাপ্রধান না করা হয়। তারপরে করা হয়েছিল, কিন্তু পরবর্তী যখন আমার হাতে পূর্ণ ক্ষমতা আসলো, তখন আমাকে তাকে বাদ দিতে দেওয়া হয়নি, এবং সেনাবাহিনীতে কোনো বাদ দিতে দেওয়া হয় না কাউকে। এবং এই যে বিষয়গুলো এগুলো করা হয়েছে, এখানে ভালো মন্দ খারাপ কারো বিরুদ্ধে পক্ষে আমি কিছুই বলছি না, আমি ফ্যাক্ট গুলো বললাম সংক্ষেপে। এরপর যারা দেখেন 96 সালে 20 মের যে অ্যাবর্টিভ কু বা ফেইল কু অথবা ব্যর্থ অভ্যুত্থান, যেটাই বলি না কেন, এরপরে সর্বশেষ যারা দাঁড়িয়েছে যে 16 বছর, প্রায় 16 বছর বা 15.5 বছর শেখ হাসিনার নেতৃত্বে যে একটি অবৈধ, একটি ফ্যাসিস্ট, একটা স্বৈরাচারী সরকার বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল। এই সরকার 2008 সালের 29শে ডিসেম্বর একটা নির্বাচনের মাধ্যমে, প্রশ্নপত্র নির্বাচনের মাধ্যমে ক্ষমতা এসেছিল, এবং ক্ষমতা আসার পর 2014 সালে যে নির্বাচন হয়েছিল, সেই 14 নির্বাচনে 5 জানুয়ারি নির্বাচনে একটি সুষ্ঠু নির্বাচন হলে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হতো, গণতন্ত্রের ধারাবাহিকতা বজায় থাকতো। এমনও যদি হতো বাংলাদেশের মানুষ একটি ইতিহাসগুলো আসলে আমরা জানি, আমরা বর্তমান নিয়েই থাকি যে 24 এই মুহূর্তে আপনাদের সরকারের অভিজ্ঞতার প্রেক্ষিতে এই সরকারকে আপনি কি অ্যাডভাইস করবেন, কিভাবে চলা উচিত, কোনো ভুল? এটা আমার মনে তারা দুইজন অলরেডি কিছু অ্যাডভাইস করে ফেলেছেন। আমি আপনার সাথে, আপনিও দুই একটা পয়েন্ট বলেছেন উপস্থাপনের সুযোগে, তো আমি মনে হয় ওই পয়েন্টে যাই। বর্তমান সরকারের দায়িত্ব হবে যে সেনাবাহিনীর সঙ্গে আমি কাজ করেছি, আমার পিএইচডি গবেষণার মধ্যে সিভিল মিলিটারি রিলেশন সিএমআর আছে, সিভিল এবং মিলিটারিকে মিলে কাজ করতে হবে, এবং সিভিল অ্যাডমিনিস্ট্রেশনকে একটু আপার হ্যান্ড দিতে হবে, এবং মিলিটারির একসাথে একযোগে কাজ করবে। সারা দুনিয়ার যে নিয়ম, এটাই আমাদের ফলো করতে হবে। আমি বঙ্গবন্ধু থাকা অবস্থায় যখন সিএমআর এর ক্ষেত্রে সিভিল এবং মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশনের যাকে যেখানে বসানো, সেটা করার কারণে ডক্টর সাদত হোসেন ক্যাবিনেট সেক্রেটারি তৎকালীন, তিনি বঙ্গভবনে চলে আসছেন, পাস চাচ্ছেন, বলে আমি আপনাকে সেলুট দিতে চাই। বলে আপনি তো মিলিটারি অফিসার না, আপনি সেলুট দেবেন কেন? উনি বলেন যে আপনি যেভাবে যার যেখানে অবস্থা, সেটা আজকে একটা গোলমাল হচ্ছিল বঙ্গভবনে, সেটাকে সমাধান করে দিয়েছেন। তো আজকে যেটা দাঁড়িয়েছে যে সেটা হলো যে আমি, তাদের দুজনে বলেছেন, আপনিও বলেছেন, আমি যে বিষয়টা, মানে আমি যদি বিতর্কে আমার যদি মত থাকে এটা আপনার পছন্দ না হয়, সেটা তো আপনাকে প্রতিষ্ঠিত করতে হবে আজকে আলোচনার স্বার্থে, এবং এখানে ডিবেট যদি হয় তাহলে পক্ষে এবং বিপক্ষে আর্গুমেন্ট এবং কাউন্টার আর্গুমেন্ট থাকতে হবে। সেই হিসাবে বলি যে ওনারাও বলেছেন, আমি বলছি যে জেনারেল ওয়াকারুজ্জামানের নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনী 2024 সালের 5ই আগস্ট, এর আগে তারা কে কি করেছে আমি সেই প্রশ্ন। 90 সালে জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদের নেতৃত্বে স্বৈরাচারী সরকারকে হঠাতে জেনারেল সেনাবাহিনীর 5 তারিখে কি ভূমিকা ছিল স্যার? ভূমিকা রেখেছে, এবং সেই ভূমিকাটা বলতে এটাই বলছি যে সেনাবাহিনী শেখ হাসিনাকে ক্ষমতা নামিয়ে
কমিয়ে দিয়েছে এবং তিনি সেই অর্থে পদত্যাগ করেননি। তিনি পদত্যাগ করতে না চেয়ে তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে চেয়েছেন। সেনাবাহিনীর সেদিন ভূমিকা ছিল, পাবলিক সেনাবাহিনীর ওই দিন শেখ হাসিনারে তো গণধুলাই দিয়ে মারা হইতো, ঠিক আছে, এটাই নিয়ম, কিন্তু সেনাবাহিনী তাকে বাঁচায় পাঠায় দিয়েছে ওই দেশে। আমি ওই পয়েন্টে যাচ্ছি, কারণ আমাদের এবং তারপরের যে ভূমিকা, সেই ভূমিকাগুলো এই আসিফ নজরুলের নেতৃত্বে ছাত্ররা সেখানে গিয়েছে সেনাবাহিনীকে ভূমিকা রাখার জন্য। এখানে যা কিছু হইতো সেটা শাহবাগে হইতো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে হইতো, ছাত্ররা যেখান থেকে আন্দোলন করেছে, যেই ঘরে বসে চোরের মতো বসে ছাত্রদেরকে বক্তব্য দিতে হয়েছে, আমাদের কাছে ভিডিও পাঠিয়েছে, সেগুলো আমরা প্রচার করেছি, সেইখানে বসে হইতে হইতো সরকার গঠন, কিন্তু ক্যান্টনমেন্টে গিয়ে সেই সরকার গঠন করেই তো সবকিছু নষ্ট হয়ে। এটা তো আপনার পয়েন্টটা কারেক্ট, এই যে করলে ওই সময় করতে হতো, কিন্তু তারা তো ওই সময় না করে 2 মাস 3 মাস পরে পরে ঘুম থেকে উঠে তারা যে কাজটা করছে, এখন ওনারাও বলেছেন এনসিপি যে কাজগুলো করেছে, তারা যেটা ইউনূস সাহেব তো নিজেই বলেছেন কালকে, বলেছেন যে তোমরা আমাকে বিপদে ফেলেছো, তোমরা যদি নিজেরা এখন সংযত না হও তাহলে আমি পদত্যাগ করবো। এখন কথা হচ্ছে যে আপনি যেটা বলছেন কথা তো কারেক্ট, বিপ্লব যদি হয়ে থাকে তো ওই একবারই সবকিছু করা উচিত ছিল, সেনাবাহিনী সমর্থন দিত 90 সালের মতো, এই সেনাবাহিনী সমর্থন দিত। কিন্তু সেনাবাহিনী যে জায়গায় গিয়ে সমর্থনটা দিয়েছে, আমি বলেছি আগেই, এই সেনাবাহিনী গত 16 বছর শেখ হাসিনা টিকিয়ে রেখেছে, এই সেনাবাহিনী এর আগে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছে, এটা যেমন পক্ষে বলেছি, আবার টিকিয়ে রেখেছে এটা আমি বিপক্ষে বলেছি, জানালেন মঈনুল আহমেদ এবং নাসিমের কথা আমি বিপক্ষে বলেছি। বাট আমি যে কথা বলতে চাচ্ছি যে বর্তমান সেনাবাহিনী যেটা করছে, যে জেনারেল ওয়াকারুজ্জামান যেটা বলেছেন যে তিনি কু করবেন না, আমি যেহেতু যুক্তির কারণে আমি কথাগুলো আমি আমার বক্তব্য দিচ্ছি, আমি অ্যাজ ফার এজ আই এম কনসার্ন, তিনি বলেছেন যে তিনি, তার কোনো উচ্চাবিলাস নাই এবং তিনি গণতন্ত্র বা নির্বাচন তাড়াতাড়ি করতে চাচ্ছেন। বাংলাদেশের ইতিহাসে বা অন্য দেশের ইতিহাসে যেখানে সেনাবাহিনী ক্ষমতা দখল করে বা কুপ্রণ কান্ট্রিগুলো আছে, সেখানে সেনাবাহিনী দেরিতে নির্বাচন দিতে চায়। বাট জেনারেল ওয়াকারুজ্জামান 18 মাসের মধ্যে নির্বাচন দেওয়ার কথা প্রথমে বলেছিলেন, এখন ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে বলছেন। এবং বিএনপি স্থায়ী কমিটির পক্ষে এবং বিএনপি নেতৃত্বের পক্ষে জনাব তারেক রহমানের আশীর্বাদ পুষ্প সালাউদ্দিন আহমেদ যেটা বলেছেন, সেটা হলো যে জেনারেল ওয়াকারের বক্তব্যটা তিনি সমর্থন দিয়েছেন, বলেছেন তিনি ঠিক বক্তব্য দিয়েছেন এবং সেনাবাহিনীর পক্ষ থেকে যে বক্তব্যটা দেওয়া হয়েছে নির্বাচন ডিসেম্বরের মধ্যে করান, এটাকে তিনি অ্যাপ্রিসিয়েট করেছেন। আর মতিউর রহমান চৌধুরী গতকালকে মানব জীবনে লিখেছেন জেনারেল ওয়াকারের বক্তব্যের পক্ষে এবং বলেছেন 4 জন ভেতরে আর 3 জন বাইরে থেকে বর্তমান সরকারকে, ডক্টর ইউনূস সরকারকে ক্ষতির দিকে ঠেলে দিয়েছে। আরেকটা বিষয় হচ্ছে, আমি আপনার দৃষ্টি আকর্ষণ করি আপনাদের 3 জনেরই, সেটা হচ্ছে যে মানব জীবনে কালকে লিখেছে, আমি সেই কথাই বলছি যে পররাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন, নিশ্চয়ই আপনাদের মনে পড়ে, কিছুদিন আগে 10 দিন আগে বলেছিলেন যে নীতিগত ভাবে আমরা মানবিক করিডোর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এরপরে জনাব খলিলুর রহমান যে নিরাপত্তা উপদেষ্টা এবং রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ, তিনি বলেছিলেন যে গতকাল মানব জীবনে কথা লিখেছে যে আমরা যাকে খুশি করিডোর দেবো, যে কোনো সিদ্ধান্ত নেব, এতে কে আমাদের বিরুদ্ধে বলে তাতে কিছু যায় আসে না। আর গত পরশুদিন তিনি কথাটা চেঞ্জ করে বলেছেন যে আমরা এরকম কথা বলিনি। তো এই কথাগুলো, কারণ যেহেতু আপনি বলেছেন সরকারের কি কি সমস্যা আছে, এই কথাগুলো বলতে কোঅর্ডিনেশন, ল্যাক অফ কোঅর্ডিনেশন, এবং বেশ কিছু উপদেষ্টা আছেন যাদের কোনো খবরই নাই, 4-5 জন উপদেষ্টা ছাড়া বাকি উপদেষ্টারা উপদেষ্টা হওয়ার উপযুক্ত নন এবং তারা রাষ্ট্র পরিচালনার উপযুক্ত নন। এবং ধরে এসে যদি আমি বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে, লোকাল ব্যাকগ্রাউন্ড থেকে, আমার এরিয়ার ব্যাকগ্রাউন্ড থেকে, তারপরে আমার বিভিন্ন নন গভর্নমেন্ট অর্গানাইজেশনের কারণে, বিভিন্ন কারণে আমি যদি তাদেরকে করি, এখনো সময় আছে, আপনি এগুলোকে সেটে ফেলুন, আপনি রিসাফল করুন, রিসাফল করে যোগ্য অভিজ্ঞ বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা বর্তমানে এমন একটা অবস্থা দাঁড়িয়ে আছে, সেখানে সিএমআর একসাথে কাজ করতে হবে, সিভিল মিলিটারি রিলেশন। ইন্ডিয়া আমাদের উৎপত্তি লেগে আছে, ভারতীয় গোয়েন্দা সংস্থা র আমাদের উপর যে কোনো সময় হামলা করার জন্য রেডি হয়ে বসে আছে। এবং আজকে দেখেন ইন্ডিয়ান টেলিভিশন চ্যানেলগুলো, কলকাতা এবং ভারতীয় চ্যানেলগুলো মিথ্যা কথা সেনাবাহিনীকে দিয়ে আমাদের সাথে যুদ্ধবাদী এরিয়ার কাজ করছে। এবং মিয়ানমার একই সময় আরাকান আর্মি, আরসা এবং মিয়ানমার সহ যে অবস্থার সৃষ্টি করেছে আমাদেরকে। আমি তো একটা কথা সবসময় দিই, আমার থিওরিটিক্যালি আমি একটা জিনিস, আমার থিওরির ইয়েতে প্রপোজাল ব্যালেন্সের জন্য নিউক্লিয়ার পাওয়ার জন্য হলো পৃথিবী মেনে নিয়েছিল। একইভাবে টার্কিও নিউক্লিয়ার পাওয়ার কাছাকাছি আছে, যদিও টার্কিতে আমেরিকান ঘাঁটি আছে, কাতারে আমেরিকান ঘাঁটি আছে। তো খুব তাড়াতাড়ি 3টা রাষ্ট্র নিউক্লিয়ার পাওয়ার হবে। আমি মনে করি 4র্থ রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে নিউক্লিয়ার পাওয়ার করতে হবে। এই সেনাবাহিনীর প্রধানের র্যাঙ্ক এবং অন্যান্য বাহিনীর র্যাঙ্ক জেনারেল এবং সমমানের করার জন্য আমি কাজ করেছি। ব্রিগেডিয়ার সাবাস আশফাককে যখন 96 থেকে 2001 সালে আওয়ামী লীগ ক্ষমতা থাকার সময় হত্যা করা হয়েছিল ষোলো বনার পাওয়া পাকিস্তান আর্মি চট্টগ্রামে, তখন আমি রুখে দাঁড়িয়েছিলাম। মিটিং এ শেখ হাসিনার সাথে, তখন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে এটা নিয়ে আমি আর্গু করেছিলাম এবং আমি নিউজ করেছিলাম যে তাকে হত্যা করা হয়েছে। ইত্তেফাক লিখেছিল তারা অবমৃত হয়েছে। তখন শেখ হাসিনা আমাকে স্বীকার করেছিলেন যে সেনাবাহিনীর অফিসারে তাকে মেরেছে, আমি কিছু করতে পারবো না। ধন্যবাদ স্যার। আপনি যেটা বললেন পারমাণবিক, আমাদের বাংলাদেশ সেনাবাহিনী যদি এখন মিয়ানমারের সাথে যুদ্ধ লাগে, আমার বিশ্বাস আর কি ভীষণ রকমের একটা প্যাদানি খাবে বাংলাদেশ সেনাবাহিনী। সেই 1978 আর 1992 সালে যেভাবে রোহিঙ্গাদেরকে বের করা সম্ভব হয়েছিল, সেটা এবার সেনাবাহিনীর পক্ষে সম্ভব না। নিউক্লিয়ার তো বহুত দূরের কথা। যাই হোক, আমরা আলোচনায় গেলাম না স্যার।
হাসিনুর স্যার আপনাদের দিয়ে শেষ করব, তার আগে ব্রিগেডিয়ার হাসান নাসির স্যার আপনার কাছে আসি, ছোট করে শেষ করি আমরা অনুষ্ঠানের শেষের দিকে। হচ্ছে যে মানে কি করা উচিত আসলে, এটা দিয়ে শেষ করি। না, আমার বক্তব্য হচ্ছে যে মানে সেনাবাহিনী কিন্তু এখন ওই পর্যায়ে নাই রাষ্ট্র ক্ষমতা দখল করার। মানে আমি আবার ওই একই অভিজ্ঞতাতে চলে যাব। 93 সালে ঢাকার সেট আপটা ছিল বিএনপি গভর্নমেন্ট যেটা রেখে গিয়েছিল, মানে 9 ডিভিশন বলেন, ঢাকা ক্যান্টনমেন্ট বলেন, পুরোটাই ঢাকা মিরপুর। আর জেনারেল নাসিম সেনাপ্রধান হিসেবে তার যেহেতু একটা আকাঙ্ক্ষা ছিল, উনি যশোর ডিভিশন, ময়মনসিংহ এবং বগুড়াকে ওনার মতো করে সেট করেছিলেন। কিন্তু উনি যখন এবং 9 ডিভিশনও বলা যেতে পারে, জেনারেল ইমাম তার ক্যাডেট কলেজের ছোট ভাই হিসেবে, জেনারেল হারুন জিনিসটা কোঅর্ডিনেট করেছিলেন। সেই পরিস্থিতিতেও কিন্তু যখন উনি ঘোষণা দিয়ে দিলেন যে ওই 4 জন অফিসারের বরখাস্তের পরিপ্রেক্ষিতে উনি জেনারেল মতিন, জেনারেল উল আলম চৌধুরী এবং সুবেদ আলী ভুইয়াকে বরখাস্ত করে দিলেন সেনাপ্রধান, যেটা ওনার কোন অবস্থাতেই ক্ষমতার মধ্যে ছিল না। 3 জন জেনারেলকে উনি বরখাস্ত করে উনি সংযুক্ত করে দিলেন। সেই পরিস্থিতিতেই যুদ্ধ ঘোষণা। তখন আমরা দেখলাম যে যশোর ডিভিশনে শুধু আদেশটা জারি হয়েছে। সারা দিন ধরে চেষ্টা করার পরে জেনারেল ইব্রাহিম শুধু একটা আদেশ জারি করতে পেরেছিলেন যে উনি ঢাকার দিকে মার্চ করবেন। বগুড়া থেকে একটা রিকগনাইসেন্স পার্টি 19 তারিখ রাত্রে বের হয়েছে, ঘাটে আরিচা ঘাটে ওই নগরবাড়ি ঘাটে এসেছিল। পরদিন সকালে ওরা আসার আগেই দেখছে যে বগুড়া থেকে ব্রিগেড আসার আগেই কিন্তু তারা আর ময়মনসিংহ থেকে যখন শুরু করে তখন 9 ডিভিশন থেকে একটা সিদ্ধান্ত আসে যে আমাদেরকে বলা হয় এটাকে রেজিস্ট করতে। 9 ডিভিশনে আপনি তখন অলরেডি 2 বছরের উপরে আমি জীবন অপারেশন, এবং তার আগে দীর্ঘ সময় 2 বছর প্রায় সময় ছিলাম, কোনো আমার সিনিয়র ছিল না কর্নেল স্টাফ, যার ফলে পুরো দায়িত্বটাই ছিল। এবং 1 মাস প্লাস আগে কর্নেল মাসুদ জয়েন করেন, মাসুদউদ্দিন চৌধুরী বিখ্যাত। উনি মোটামুটি কাজ বোঝার আগেই কিন্তু এই ঘটনা শুরু হয়ে গেছে। তখন আমরা দেখলাম যে না, ময়মনসিংহ থেকে যে ট্রুপসটা মুভ করেছিল সেটাও কিন্তু ব্রিগেড খুব কম সংখ্যক উনি ট্রুপস নিয়ে মুভ করতে পেরেছিলেন, ব্রিগেডে জিল্লুর রওনা হয়েছে। এই জিনিসগুলো খেয়াল করতে এখন আমি উল্টা সাইড আসি। যখন রেজিস্ট্যান্সের প্রশ্ন আসলো যে না ইকুয়ের পক্ষে যাওয়া হবে না 9 ডিভিশন, ইমাম সত্যিকার অর্থে নীরবে সাপোর্ট দিচ্ছিলেন, উনি চাচ্ছিলেন যে 9 ডিভিশন জেনারেল নাসিমের পক্ষে যাক। কিন্তু এটি ইয়াং অফিসার্স, মানে আমার র্যাঙ্ক লেফটেন্যান্ট কর্নেল এন্ড বিলো, তারা কিন্তু আমরা রেজিস্ট করছি। আপনার কানেকশন বোধহয় মাঝে মধ্যে একটু সমস্যা হচ্ছে। ঢাকাতেও একই কাহিনী। আমরা কর্নেল হাসিনুর স্যার আপনার কাছ থেকে আসি, তারপরে হাসান স্যার আপনার কাছে আরেকবার আসবো। স্যার আপনারা দিয়ে শেষ করি এটা যে বিএনপিতে একজন নতুন নেতা গজিয়েছেন, যিনি কিভাবে গুম হয়েছেন আমরা জানি না। ভারতে আমার কাছে বেশ কিছু ছবি এসেছে, তিনি ভারতের একটা বিশাল আলিশান এক বাংলোতে ছিলেন শিলংয়ে, এবং সেই শিলংয়ে হাসান নাসির স্যার আপনার কাছে আমি আবার আসবো, আপনার কানেকশন আমরা হারিয়ে ফেলেছিলাম, আমি আবার আসবো কর্নেল হাসিনুর কাছ থেকে ঘুরে আসি। আমি ওইটুকু এখানে একটু শেষ করে দিই। রেজিস্ট্যান্স হিসেবে ট্রুপস মুভ করা হলো, তখন জেনারেল মঈন ছিলেন ব্রিগেডিয়ার এবং তার আন্ডারে ছিলেন কর্নেল মুবিন। তারাও কিন্তু তাদের ট্রুপস নিয়ে মুভ করে নাই। ব্রিগেড after 3-4 hours effort, General Moin তখন only 79 troops নিয়ে গাজীপুর গেছে। এটা আমি বলতেছি 46 ব্রিগেড কিন্তু বেরোয়নি, ঢাকায় বের হয়নি। আমার ধারণা যে সেনাবাহিনীর মধ্যম এবং নিম্ন পর্যায়ের যারা অফিসার এবং সৈনিক, তারা প্রকৃত অবস্থা বুঝতে পারছে দেশে। সেই পরিপ্রেক্ষিতে সেনাবাহিনীকে বৃহত্তর স্বার্থে কোন ব্যবহার করা, দেশের বৃহত্তর স্বার্থের বিরুদ্ধে ব্যবহার করা এখন সম্ভব না। তারা জানে কিন্তু জনগণের সাথে তারা মোটামুটি সোশ্যাল মিডিয়ার কারণে যথেষ্ট আপডেটেড।
এই জন্য আমি বলতেছি যে কেউ যেন ওইটা চিন্তা না করে। আমরা কিন্তু ওই দিক থেকে আমার মনে হয় নিরাপদ। আগের থেকে যেহেতু সেনাবাহিনী আরো অনেক বেশি মানে পেশাগত ভাবে একটু পিছিয়ে আছে, সেই হিসাবে আমি মনে করি যে এখন কেউ সাহস করবে না যে কারো ব্যক্তির স্বার্থে বা কোনো গোষ্ঠীকে প্রোটেকশন দেওয়ার জন্য এখন সরকারি ক্ষমতায় নিবে বা কোনো তৃতীয় শক্তি কাউকে ক্ষমতায় দেওয়ার চেষ্টা করবে। এই জিনিসটাতে আমি বলতে চাচ্ছি যে এটা আমার মনে হয় না এটা সম্ভব। সেই জন্য একটা মীমাংসা করা উচিত এবং সরকারের শক্তভাবে জিনিসটা হ্যান্ডেল করতে হবে, নাহলে কিন্তু আবার এই ধরনের কথাবার্তা হতে পারে। জি ঠিক আছে। কর্নেল হাসিনুর স্যার, আপনারা যেটা প্রশ্ন করছিলাম যে বিএনপি কি, যে নেতার কথা বলছিলাম সালাউদ্দিন সাহেব, বিএনপি কি ভারতের হাতে পা দিচ্ছে কিনা সালাউদ্দিনের হাত ধরে, এরকম কোন সিমটম আপনি দেখছেন কিনা? করতেছেন আমার মনে হয় আমরা একটা বিজয় আমাদের ভাই, এটা সংস্কার। একটা খবর ছড়িয়েছিল যে সালাউদ্দিন সাহেব ওনার কাছে গিয়েছিলেন, এটা কি সত্যি নাকি স্যার? হ্যাঁ সঠিক তো। বললাম এই ভদ্রলোক আমাদেরকে নষ্ট করতেছে, রাজনীতিবিদদের সেনাবাহিনী নষ্ট করে, তাদের স্বার্থের জন্য আমাদেরকে বিপদে ফেলে। আমি মনে করি একটা বিজয় আসে কিন্তু ধরে রাখা ডিফিকাল্ট। সেই ডিফিকাল্টির মধ্যে আমরা আছি। ডক্টর ইউনূস একটা বেসামরিক ব্যক্তি, আর্মি নিয়ন্ত্রণ বা অসভ্য কালচার যেগুলো ছিল হাসিনার সময় সেটা উনি বুঝে উঠতে পারতেছেন। তবে আমি ডক্টর খলিলের কথা বলবো, উনি ডিজিএনএসআই ডিজিএফআই তার বেবি, উনি দুইজনকে দুই পকেটে নিয়ে হাঁটবেন, তারপরে সিদ্ধান্ত নেবেন। এগুলো যদি অন্য কেউ ব্যবহার করে তাহলে সমস্যা। আর সেনাপ্রধান বলবো, আপনি সম্মানের জায়গায় আছেন, উপদেষ্টাদের সাথে মিশে আমাদের একটা বিশাল নদীতে আমরা ঝাঁপাই পড়ছি, বিশাল একটা যুদ্ধ। এই যুদ্ধটা সাঁতরে পার হতে হবে, ইনশাল্লাহ আমাদের বিজয় হবে। ভয় পাওয়ার কিছু নাই। জনগণের আস্থার জায়গায় থাকেন, কোন রকম আদে বাদে প্রচারণা থাকবে না। সেনাবাহিনী দেশের জন্য, জনগণের জন্য, ইনশাল্লাহ আমাদের বিজয় হবে। ইনশাল্লাহ স্যার। জি, তো আমাদের দেশের সরকার এবং যারা এখন দেশ চালাচ্ছেন এবং যারা সামনে রাজনীতি ক্ষমতায় আসবেন, আজকে এটা দেখে খুব ভালো লেগেছে যে বিএনপির যে প্রতিনিধি দল আজকে সংবাদ সম্মেলনে মিডিয়ার সামনে কথা বলছিলেন, সেখানে ডক্টর মোশাররফ এসেছেন এবং অন্য নেতারা এসেছেন, সালাউদ্দিনকে সেখানে রাখা হয় নাই। আমার মনে হয় সালাউদ্দিনের ব্যাপারে খুব সাবধান থাকা দরকার। এই ব্যক্তি এখনো পর্যন্ত গুম কমিশনে যায় নাই, কোনো থানায় একটা জিডি পর্যন্ত এসে করেন, একটা মামলাও করেন নাই যে আমাকে কিভাবে নিয়ে যাওয়া হলো, দেশ থেকে কারা নিয়েছে সেটা তো সে জানে। যে বাহিনী হোক, কোন বাহিনী নিয়েছিল সেই বাহিনীর বিরুদ্ধে সে করুক। ভারতে নিয়ে গিয়েছিল, ভারত রাষ্ট্র হিসেবে আমরা রাষ্ট্রের বিরুদ্ধে এটার জন্য আন্তর্জাতিক আদালত পর্যন্ত যাওয়ার সুযোগ রয়েছে, সেটা তিনি যাচ্ছেন না। না গিয়ে তিনি দেশে ফিরেই এস আলমের গাড়িতে চড়ে বাড়িতে গেলেন, তারপরে এখন এস আলম সহ ইউনাইটেড গ্রুপকে তিনি শেল্টার দিচ্ছেন। তো সালাউদ্দিন সাহেব, আপনার বেশ কিছু জিনিস আমার হাতে এসে, কোন কোন বাড়ি আপনি নিয়েছেন কার কাছ থেকে, সেগুলো আমরা জানাবো। ইনশাল্লাহ সেই অনুসন্ধান চলছে। এই দেশে রয়ের লোকজন এসে বিএনপির মতো একটা জনপ্রিয় দল, যারা 15 বছর এই রয়ের দ্বারা নির্যাতিত হয়েছে, যে রয়ের কি বলবো যে নিয়ন্ত্রণের থেকে তারপরে সেনাবাহিনী তারেক রহমানের উপরে নির্যাতন করেছে, সেই দলের উপরে রকে আবারও সওয়ার করতে দেওয়া হবে না। ইনশাল্লাহ আমার মনে হয় বিএনপি সেই ফাঁদে পা দেবে না। সারা ওনারা দুবার করে কথা বলেছেন, আপনি একবার বলেছেন, যদি আপনি অনেক বলেছেন, তারপরে যদি চান শেষে কিছু একটা বলে শেষ করতে চান। ধন্যবাদ। আমার মনে হয় যে সুন্দরভাবে আজকে একাডেমিক্যালি যে আলোচনাগুলো করেছেন, আমাদের সবার উদ্দেশ্য হচ্ছে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ বিশ্ব মানচিত্রে টিকে থাকবে। বাংলাদেশ ইজ দ্য 8th লার্জেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, পপুলেশন ওয়াইজ এটাকে কাউন্ট করা হয়, এবং 3rd বিগেস্ট মুসলিম কান্ট্রি। আমাদের অনেক ভালো ভালো স্টোরি আছে, সাকসেস স্টোরি আছে, আজকে এইগুলোকে ম্লান করে দেওয়া হচ্ছে। বাংলাদেশ গার্মেন্টস টেক্সটাইলে আজকে ওয়ার্ল্ডের মধ্যে আমরা টপে আছি, ইউনাইটেড নেশনস পিস কিপিং আমরা টপে আছি। আজকে সিরামিক্স এবং ফার্মাসিউটিক্যালস সব বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ যে ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড আমরা রপ্তানি করছি। সিভিল এবং মিলিটারি যে রিলেশন, সেটাকে কাজে লাগিয়ে আমরা আজকে আমাদের পার্শ্ববর্তী দেশ আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব খর্ব করার জন্য, ক্ষুণ্ণ করার জন্য তারা যে ধরনের পদক্ষেপ নিচ্ছে, এটাকে মোকাবেলা করার জন্য ঐক্যবদ্ধভাবে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। এবং আজকে আপনি যে আলোচনাগুলো করেছেন যে সমসাময়িক, কন্টেম্পোরারি, এবং এই আলোচনাটা পার্টিনেট। আজকে অনেক সোশ্যাল মিডিয়াতে অনেক সময় ইন্ডিয়ান মিডিয়াগুলোতে বিশেষ করে বাংলাদেশের বিরুদ্ধে সব মিথ্যা তথ্য দিয়ে তার প্রচার করছে। এগুলোকে আমাদের মোকাবেলা করতে হবে, এবং এগুলোকে মোকাবেলা করার মধ্য দিয়ে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা যার যে অবস্থানে আমরা আছি সেটাকে কাজে লাগাতে পারবো। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। জি।